তো গাইস আজকে যে পোয়েমটি পড়াবো সেই পোয়েমটির নাম হচ্ছে বাইজেন্টিয়াম। বাইজেন্টিয়ামের ফার্স্ট পার্ট আমি পড়িয়ে দিয়েছি, দুটো স্ট্যাঞ্জা, ফার্স্ট দুটো স্ট্যাঞ্জা পড়ানো হয়ে গেছে। তো বাকি লাস্ট যে তিনটে স্ট্যাঞ্জাস ছিল তো সেটা সম্পর্কে আলোচনা করব, ডিসকাস করব। ঠিক আছে, কবিতাটি বেশ জটিল এবং যেহেতু আধুনিক কবিতা, মডার্ন পোয়েম বলা যায় এটাকে, তো সেই কারণে এই কবিতার মধ্যেই অনেক ইমপ্লিকেশনস অ্যান্ড সিম্বলিক্যাল সিগনিফিকেন্স রয়েছে। তো যার ফলে কবিতাটি আমাদের খুব মন দিয়ে পড়তে হবে এবং মন দিয়ে পড়ার পর তবেই কিন্তু কবিতাটির ভেতরে যে ইনার মিনিং বা অন্তর্নিহিত অর্থ আমরা খুঁজে পাবো। তো এখন আমি চেষ্টা করছি কবিতাটি পড়ার। কি বলছে দেখো, মিরাকেল বার্ড or golden handiwork, miracle bard or golden handiwork, more miracle than bard or handiwork। এখান থেকে থার্ড স্ট্যান্ডার্ড স্টার্ট হচ্ছে। Miracle bard or the golden handiwork, more miracle than bard or handiwork, planted on the starlit golden bow। আচ্ছা, এখানে কবি বলতে চাইছেন এমন একটি আহ, আহ, এমন একটি ফেনোমেনার কথা। সেটা সেটা কি, সেই ফেনোমেনাটা কি? একটি পাখি যেটা হচ্ছে সোনার তৈরি, সোনার পাখি। একজন স্বর্ণকার সেটা বানিয়েছেন। মোর মিরাকল দ্যান আ বার্ড অর হ্যান্ডিওয়ার্ক। প্রথমে বলা হলো একটি পাখি, গোল্ডেন হ্যান্ডিওয়ার্ক, পাখিটি সোনা দিয়ে তৈরি। কিন্তু কিন্তু সাধারণ যে পাখি আছে না, আমাদের বাস্তবে যে সাধারণ পাখি, ন্যাচারাল যে পাখি থাকে, তার থেকেও এটি বেশি মিরাকল, তার থেকেও এটা বেশি অবিস্মরণীয়। আর একটা কি, আর একটা হচ্ছে অন্যান্য যে সোনার পাখি আছে তাদের থেকেও বেশি অবিস্মরণীয়। প্ল্যান্টেড দ্য স্টারলিট গোল্ডেন বো। এবং এইটি কি হয়েছিল, এবং পাখিটি দেখা যায় কোথায়? পাখিটি দেখা যায় হচ্ছে গোল্ডেন বো। গোল্ডেন বো মানে হচ্ছে তোমার সোনালী রঙের যে ডাল, সোনালী রঙের ডালের ওপর এই পাখিটিকে দেখা যাচ্ছে। এখন এটি কোথায়? বাইজেন্টিয়ামের মধ্যে। এখন ভালো করে বোঝার চেষ্টা করো। বাইজেন্টিয়াম তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এটা তো এই এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটা তো সাধারণ জগৎ নয়, আর পাঁচটা জগতের থেকে আলাদা, আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডের থেকে আলাদা। স্বাভাবিকভাবে বাইজেন্টিয়ামে যে জিনিসগুলো এখানে বর্ণনা করা হচ্ছে সেইগুলো, বাইজেন্টিয়াম যেমন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, বাইজেন্টিয়াম নিজেই যেমন একটা অসাধারণ জগৎ, ঠিক নিশ্চয়ই তার জিনিসগুলো, অর্থাৎ বাইজেন্টিয়ামের যে জগৎটাতে যা যা জিনিস লক্ষণীয় সেটাও অসাধারণ। এ নিয়ে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই। কবি বলছেন তারপর যে প্ল্যান্টেড অন দ্য স্টারলিট গোল্ডেন বো। এটা আসলে সোনার কারিগররা, বাইজেন্টিয়ানের যে সোনার কারিগররা, তারা কি করেছেন, তারা ওই সোনা দিয়ে একটি পাখি বানিয়েছেন এবং সেই পাখি আবার সোনার ডালে বসেছেন, ডালটাও সোনার বানিয়েছেন। এখন তুমি বলতে পারো সত্যি কি স্বর্ণকাররা বানিয়েছেন? হ্যাঁ, স্বর্ণকাররা বানিয়েছেন, কিন্তু কথা হচ্ছে এই এই যে বাইজেন্টাইন যে স্বর্ণকাররা বানিয়েছেন, বানানোর পর কিন্তু আর সেটা একটা একটা ইটার্নাল হয়ে গেছে। আমাদের অনেকটা তাজমহলের মতো। তাজমহল তৈরি হওয়ার, তাজমহল তো মানুষরাই বানিয়েছেন, একজন শিল্পী বানিয়েছেন, শাহজাহান যাদের দিয়ে বানিয়েছেন তারাও তো এক ধরনের কারিগরই ছিলেন, একটা ম্যাসনরি ছিলেন, এবং তাদের হাতের কাজও তো অসাধারণ ছিল। তার জন্যই তো তাজমহল অত অসাধারণ একটা শিল্প তৈরি হয়েছে। ঠিক আছে, একটা আর্কিটেকচার, দ্য কাইন্ড অফ মিরাকল আর্কিটেকচার তৈরি হয়েছে, এখানেও তাই। তার কথাই বলছেন। বলতে বলতে কবি বলছেন, can like the cocks of the heads crow, or by the moon embittered, scorn allowed in the glory of changeless metal, common bud or petal, and all perplexities of Maya and the blood। কবি আর কি বলছেন? কবি বলছেন দেখো, যে এই পাখি কিন্তু ডাকতেও পারে। কবি বলছে ডাকতে পারে। এখন তুমি বলতে পারো সোনার পাখি কি করে ডাকে? এটা কবির কল্পনা। বাইজেন্টিয়ান যে সোনার পাখি আর পাঁচটা সোনার পাখির মতো নয়, সেটা সাধারণ পাখির মতো নয়, সেটা আমি অলরেডি বলেছি। ঠিক আছে, এবং এটা স্পিরিচুয়াল ওয়াল, আধ্যাত্মিক জগৎ, এখানে যা সবাই তো আর যেতেও পারে না। এবং বলছেন এটা ঠিক সেই যে মৃত্যুর এলাকা, অর্থাৎ হেইডিস। হেইডিস তো আমরা সবাই জানি, হেইডিস হচ্ছে নরকের যে জায়গা। তো হেইডিস যে, সেখানে তো যে মোরগ, ককের সিগনিফিকেন্স, ককের কিন্তু সিগনিফিকেন্স অনেক জায়গায় দেখা যায়। এবং সত্যি কথা বলতে ক্রিশ্চিয়ানিটিতে ককের একটা দারুণ সিগনিফিকেন্স আছে। কক কক কিন্তু সিম্বলাইজেস অ্যান্ড harbinger of, you can say that way, that harbinger of the resurrection, or harbinger of new birth. In that way you can identify what the cocks of Hades as harbinger or pioneer of new birth। Okay, so we can hear আর একটা পয়েন্ট পেতে পারি এখানে। সেটা কি? কবি বলছেন মুন এম্বিটার্ড, চাঁদের দ্বারা আলোকিত কিন্তু
স্কন অ্যালাউড, চাঁদের দ্বারা আলোকিত বলছি না, মুন এম্বিটার, অর্থাৎ চাঁদ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তারার আলো, আমরা ভালো করে দেখো, অন্যান্য যখন আমরা পাখি বর্ণনা করি, গাছের বর্ণনা করি, সে কখনো সূর্যের আলো পড়ে, কখনো চাঁদের আলো পড়ে। এখানে স্টার লিড বলছে, ভালো করে বোঝার চেষ্টা করো, তারার আলো পড়ছে। ইন দ্য গ্লোরি অফ চেঞ্জলেস মেটাল স্কন অ্যালাউড। এবং সত্যি কথা, চেঞ্জলেস মেটাল, এই মেটাল কখনো চেঞ্জ হয় না, পরিবর্তিত হয় না। এক অদ্ভুত অবিস্মরণীয় একটা জগৎ, যে জগতে তুমি কোথাও, এই জগৎ কোথাও তুমি খুঁজে পাবে না, এই জগৎ তুমি কোথাও খুঁজে পাবে না। এবং সেই জগতের যে মেটাল, সেই চেঞ্জলেস মেটাল, এই মেটাল অপরিবর্তনীয়। পৃথিবী যেখানে সদা পরিবর্তনশীল, সেখানে বাইজান্টিয়ানের যে মেটাল দিয়ে তৈরি গোল্ড বার্জ, সেটা গোল্ডেন বার, সেটা কিন্তু অপরিবর্তনীয়, সেটা টাইমলেস। তাহলে আমরা এখানে একটা দ্বন্দ্ব খুঁজে পাচ্ছি, বা আরও ভালো করে বলতে গেলে যে এই কবিতাটি কোথাও না কোথাও একটা বক্তব্য বলে, যেটা ডাব্লিউবিএস এর ম্যাক্সিমাম কবিতাই বলে, যে ডাব্লিউবিএস পোয়েট্রি ইজ এপিটম অফ টাইম অ্যান্ড টাইমলেস। এটা বলা হয়ে থাকে, সময় এবং সময়হীনতা, সময়কে পেরিয়ে যাওয়ার যে একটা বলতে পারো যে একটা নোশন, সেইটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যায় ডাব্লিউবিএস এর কবিতাতে। এখানেও তাই, এখানে গোল্ডেন বার্ড অর্থাৎ পাখিটি, সোনালী রঙের পাখিটি যদি অপরিবর্তনীয় হয়, ইটার্নাল হয়, চিরশাশ্বত হয়, ঠিক সেরকম আমাদের জগৎ কিন্তু চিরপরিবর্তনশীল। আমাদের জগতের সব কিছুই চিরপরিবর্তনশীল। এবং কবি বলছেন তারপরে দেখো, ইন দ্য গ্লোরি অফ চেঞ্জলেস মেটাল কমন বার্ড অর পেটাল স্কন অ্যালাউড। ভালো করে বোঝার চেষ্টা করো, স্কন মানে হচ্ছে মানে গুরুত্ব না দেওয়া, ঘৃণা করা, ঠিক আছে? তো এখানে ঘৃণা করার কথা বলা হচ্ছে না, এখানে হচ্ছে গুরুত্ব না দেওয়া, ইগনোর করা, বা বলতে পারো পাত্তা না দেওয়া। কাকে পাত্তা দিচ্ছে না ওই গোল্ডেন বার্ডটি, সোনালী রঙের পাখিটি? কাকে পাত্তা দিচ্ছে না? পাত্তা দিচ্ছে না সাধারণ পাখিকে। কমন বার্ড অর পেটাল অ্যান্ড অল কমপ্লেক্সিটি অর পেটাল, পেটাল মানে তো কুড়ি সাধারণত বলা হয়, পেটাল। কমন বার্ড অর পেটাল অ্যান্ড, ফুলের কুড়িকে পেটাল বলা হয়। অল কমপ্লেক্সিটি অফ মায়ার অ্যান্ড দ্য ব্লাড। কবি বলছেন যে পেটাল সিগনিফাইং আমাদের এই নেচার, ঠিক আছে, প্রকৃতি। তো আর হচ্ছে কমন বার্ড এবং প্রকৃতির যা যা আছে সমস্ত কিছুকেই কিন্তু গুরুত্ব দেয় না এই গোল্ডেন হ্যান্ডিওয়ার্কের পাখিটি। এবং সত্যি কি শুধু তাই, অল কমপ্লেক্সিটি অফ মায়ার অ্যান্ড দ্য ব্লাড, ব্লাড অ্যান্ড মায়ার সিগনিফাইং ফ্লেশ, আমাদের যে ন্যাচারাল ওয়াল, দ্য ওয়াল অফ কার্নাল প্লেসেস, ঠিক আছে? এই যে আমাদের এই জগৎটি, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে। কমপ্লেক্সিটি কেন? আমাদের মানুষের ভেতরে সারা পৃথিবীতে ভীষণ কমপ্লেক্সিটি লক্ষ্য করা যায়। মায়ার মানে কি? মায়ার হচ্ছে কর্দমাক্ত অবস্থা। ব্লাড মানে তো রক্ত, ঠিক আছে, এটা বুঝতেই পেরেছো। মায়ার মানে আবার ইউজ করা হয় কলঙ্ক ইত্যাদিও ধরা হয়, ইউজ করা হয়, উল্লেখ করা হয়। এবং এখানে বলা হচ্ছে কি, কমপ্লেক্সিটি অফ মায়ার অ্যান্ড দ্য ব্লাড, মায়ার অ্যান্ড ব্লাড সিগনিফাইং ফিজিক্যাল ওয়ার্ল্ড, ঠিক আছে? এবং এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের যত কমপ্লেক্সিটি আছে, যত সমস্যা আছে, এইগুলোকে কেউ কিন্তু গুরুত্ব দেয় না। এই গোল্ডেন বার্ডটা কিন্তু একদমই গুরুত্ব দেয় না। তাহলে একটা জিনিস পেলাম আমরা, গোল্ডেন বার্ডটা যদি তোমার হচ্ছে ইটার্নাল, গোল্ডেন বার্ড সিম্বলাইজিং ইটার্নাল, আর এখানে যে যেমন কমন বার্ড, পেটাল অ্যান্ড অন কমপ্লেক্সিটি সিম্বলাইজিং ফিজিক্যাল ওয়ার্ল্ড, এটা সবাই লিখে নেবে দরকার হলে, ঠিক আছে? তারপর কবি কি বলছেন দেখো, দরকার হলে না, লিখে নেবে সবাই। অ্যাট মিড নাইট অন দ্য এম্পারার পেভমেন্ট ফ্লিট। তো এম্পারারকে, ওই বাইজেন্টাইন সাম্রাজ্যের যে এম্পারার সম্রাট, তিনি কি করছেন? পেভমেন্ট ফ্লিট ফ্লেমস দ্যাট নো ফ্যাগটস ফিট। একটা ওই তোমার হচ্ছে পেভমেন্ট মানে হচ্ছে রাস্তা, ঠিক আছে, রাজপথ। তো রাজপথের ওপর, এম্পারার সম্রাটের রাজপথের ওপর খুব সুন্দর কেউ ছবি এঁকে দিয়েছে। কি? ফ্লেমস, একটা অগ্নিশিখা জ্বলছে খুব সুন্দরভাবে, ছবি আঁকার যেটা হয়, ফ্লেমস দ্যাট ফ্যাগটস ফিট, নো ফ্যাগটস ফিট। যে অগ্নিশিখাকে কোনো বান্ডেল স্টিক, মানে তোমার হচ্ছে ম্যাচের যে স্টিক থাকে যেখান থেকে আগুন বেরিয়ে আসে, সেই ম্যাচের স্টিক কিন্তু জ্বালাতে পারবে না তুমি। এই ফ্লেমটা কিন্তু পাবে না কোথাও তুমি, এমনকি কোনো ম্যাচের স্টিক এই ফ্লেমটা পারবে না, তৈরি করতে পারবে না। ন স্টিল হ্যাজ লিড, স্টিল মানে হচ্ছে এখানে যেটা বলতে চাইছে, অর্থাৎ তোমার হচ্ছে সাধারণভাবে আগুন জ্বালানোর যে স্টিক, ঠিক আছে, আগুন জ্বালানোর জন্য যে স্টিক থাকে, একটা তো ম্যাচের স্টিক থাকে, আর ফ্যাগট সেটা, আর একটা স্টিল মানে তো বুঝতে পারছো তোমার সবাই। আমরা আজকাল ওই গ্যাসের লাইট জ্বালানোর জন্য একটা বিশেষ স্টিল জাতীয় দিয়ে অংশ দিয়ে গ্যাস লাইট জ্বালাই, বিদেশে কিন্তু ওটা অনেক আগেই চলে এসছেন। কবি বলছেন কোনো ম্যাচের স্টিক দিয়ে বা কোনো আগুন ধরানোর স্টিল দিয়ে তুমি এই ফ্লেমটাকে, অগ্নিশিখাটাকে খুঁজে পাবে না। কোন অগ্নিশিখাটে পাবে না? কবি কোনটার কথা বলছেন? কবি বলছেন এই যে ফ্লেম, যেটা হচ্ছে এই এম্পারারের যে পেভমেন্টে মুভ করছে মানে ফ্লিপ মানে মুভ করা, এটা আসলে কেউ ছবি এঁকেছে, দারুণ একটা শিল্পকর্ম। নো স্টর্ম ডিস্টার্ব, এবং সত্যি তো কোনো ঝড় একে ডিস্টার্ব করতে পারবে না। ফ্লেমস বিগটেন অফ দ্য ফ্লেম, দেখে মনে হচ্ছে যেন একটা ফ্লেম থেকে আরও ফ্লেম জন্মেছে,
ওয়ার ব্লাড বিগটেন স্পিরিট কাম। ব্লাড বিগটেন স্পিরিট মানে হচ্ছে তোমার হচ্ছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে যে সোলস আত্মারা তারা সেখানে এসেছে, অল কমপ্লিসিটি অফ ফিউরি লিভ। এবং তারপর যেই এসেছে, ভালো করে বোঝার চেষ্টা করো, ওই ফ্লেমের মধ্যে সবাই ঢুকে গেছে। আর অল কমপ্লেক্সিটি মানে পৃথিবীতে আমরা যতদিন থাকি ততদিন আমাদের ভিতরে কমপ্লেক্সিটি থাকে। যেই আমাদের দেহ থেকে আত্মাটা বেরিয়ে যায় তখনও থাকে আত্মার মধ্যে, কিন্তু আত্মাটা যখন পার্গেটেড হয়, স্বর্গের মধ্যে চলে যায়, বা ধরো সেই আত্মাটি চলে যায় ধরো কোনো এমন কোনো কিছু অংশই যার ফলে পার্গেশন হয়, অর্থাৎ আত্মাটার আস্তে আস্তে সমস্ত পাপ কমপ্লেক্সিটি আস্তে আস্তে দূরীভূত হয়। এখানে ফ্লেমটাও অনেকটা পাপ জ্বালানোর কাজ করছে, কমপ্লেক্সিটি জ্বালানোর কাজ করছে। এ যেন সবাইকে পিউরিফাই করছে, জ্বালিয়ে পিউরিফাই করে দিচ্ছে। কিন্তু এটা সাধারণ আগুন নয়। কাম অল কমপ্লেক্সিটি ফিউরি লিভ। তাহলে ভেতরে আমাদের যত কমপ্লেক্সিটি অফ ফিউরি মানে তো জানোই সবাই, রাগ বা ক্রোধ, কিন্তু এখানে কবি যেটা বলতে চাইছেন ফিজিক্যাল ওয়ার্ল্ড আর কি। ফিজিক্যাল ওয়ার্ল্ডের যত কমপ্লেক্সিটি আছে সব আস্তে আস্তে চলে যাচ্ছে, ডাইং টু দ্য ডান্স। এবং দেখে মনে হচ্ছে ওই ফ্লেমটা একটা ইমেজিস মানে ডান্স, ফ্লেমটা তোমার হচ্ছে কেন একটা নড়ছে এরকম করে, দেখে মনে হচ্ছে ডান্স করছে ফ্লেমটা। অ্যান্ড অ্যাগনি অফ ট্রান্স, কবি বলছেন একটা ঘোর, ট্রান্স মানে ঘোরের একটা যন্ত্রণা, তীব্র কষ্ট। অ্যান্ড অ্যাগনি অফ ফ্লেম দ্যাট ক্যান নট সিন আসলিভ, এমন একটা অ্যাগনি, এমন একটা যন্ত্রণা, এমন একটা আগুনের যন্ত্রণা। এই ফ্লেমটা হচ্ছে ফ্লেম। অ্যাগনি অফ ফ্লেম মানে হচ্ছে আগুনের যে যন্ত্রণা বা অগ্নিশিখার যে যন্ত্রণা, যেটা সিঞ্চ অর্থাৎ ক্যান নট সিঞ্চ, অর্থাৎ যেটা নাকি তোমার হচ্ছে স্লিপ কেউ পোড়াতে পারে না। সিঞ্চ মানে পোড়ানো, বার্ন। স্লিপ বলতে কি বোঝাচ্ছে এই প্রসঙ্গে এইটুকু আমি বলে দিই এখানে, যে ডাইং থেকে স্লিপ অবধি এর একটা রেফারেন্স আছে। জাপানের একটা বিখ্যাত নাটক আছে, মোটো মেজুকা বলে একটি নাটক আছে, আমরা এটা জানতে পারি। মোটো মেজুকা, ঠিক আছে, এটা একটা জাপানের বিখ্যাত নাটক বা প্লে বলা যায়। এবং সেই প্লেকে বলা হয় সাধারণ অর্থে যে মোটো মেজুকা, যার কথা বললাম, এই প্লেটাকে বলা হয় নো প্লে। জাপানের বিখ্যাত কানামি বলে একজন নাট্যকার আছেন, তার লেখা মোটো মেজুকা। এবং এই প্লেকে বলে নো প্লে। নো প্লে মানে হচ্ছে প্রাচীনকালের কিছু জাপানের কিছু ট্র্যাডিশনাল নাটক, অনেক প্রায় 1000 বছর আগে থেকে তৈরি করা হয়। সেখানে এই নাটকটা, এই মোটো মেজুকা হচ্ছে নো প্লে, কাইন্ড অফ নো প্লে, NOHPLOY। অনেক জায়গায় NO লিখেছে, কিন্তু আসল কথাটা ইংলিশটা হবে হচ্ছে NOH, নো প্লে। এখন এই নো প্লেতে লক্ষ্য করা গেছে একটি মেয়ের কথা, যে মেয়েটিকে আমি একটু বলার চেষ্টা করি। যে মেয়েটি আসলে ওই নাটকটারই একটা অংশ, এবং সেই মেয়েটি ভেতর ভেতর প্রচণ্ড জ্বলছে। এখন এই কবিতাটি, এই নাটকে উল্লেখ করা হয়েছে যে মেয়েটা ভেতরে ভেতরে জ্বলছে, কিন্তু মেয়েটা পুড়ছে না। ভালো করে বোঝার চেষ্টা করো, জ্বলছে। তো সেখানকার পুরোহিত বলছে যে তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে, তোমার ভেতরে পাপ ছিল তাই তোমাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এক পুরোহিত এসে মেয়েটিকে বলে, তো পুরোহিত মেয়েটিকে বলে, তুমি যদি ভেতরে ভেতরে বিশ্বাস করো যে তুমি পাপী, এটা যদি বিশ্বাস করো তাহলে আর দেখবে তোমার আর ভেতরে ওই আগুনটা জ্বলবে না। কিন্তু মেয়েটি না বিশ্বাস করে না। মেয়েটি শোনে, মন দিয়ে শোনে সব কথা পুরোহিতের, কিন্তু বিশ্বাস করে না। তো মেয়েটির ভেতরে সে আগুন জ্বলতে থাকে, কিন্তু সেই আগুন মেয়েটির ফিজিক্যালটাকে পোড়াচ্ছে না, মনটাকে পোড়াচ্ছে, ফিজিক্যালটাকে মানে ফিজিকটা পোড়াচ্ছে না। তাই বলছে স্লিপ, মেয়েটি যে কিমোনো বলে এক ধরনের ড্রেস পরে জাপানিরা, বড় বড় স্লিপ থাকে হাতে, এরকম বড় বড় স্লিপ থাকে, আশা করি সবাই তোরা জানিস। তো সেইটা বলছে সেই স্লিপকে পর্যন্ত পোড়াচ্ছে না। তো কবি তার রেফারেন্স ওই মোটো মেজুকা নাটকের যে রেফারেন্সটা উনি এখানে আনলেন, খুব দারুণভাবে আনলেন, কানেক্ট করলেন। বাইজেন্টিয়ামের যে এম্পারারের রাস্তায় যে আগুনটা জ্বলছে তার সঙ্গে একটা কানেক্ট করার চেষ্টা করলেন। কবি কি কানেক্ট করার চেষ্টা করলেন? বলার চেষ্টা করছেন এই ফ্লেমটা হচ্ছে আসলে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ফ্লেম। যে ফ্লেমটা জ্বলতে থাকে এবং ইটার্নাল একটা ফ্লেম, সেটা কখনো কাউকে পোড়ায় না, মানে পুড়িয়ে ছাড়খাড় করে ছাই করে দেয় না। ভেতর থেকে জ্বলতে থাকে কিন্তু ছাই করে না। এটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ফ্লেম। তো এই ফ্লেমের সঙ্গে পার্থক্য আছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের ফ্লেমের। শুধু কি তাই, এই ফ্লেম কি করে, এই ফ্লেম যখন যাকে পোড়ায় তাকে কিন্তু ভীষণভাবেই পিউরিফাই করে তোলে, ঠিক আছে। ভীষণভাবে পিউরিফাই করে মানে তার ভেতরে যত পাপ সমস্ত মুক্ত হয়ে যায়। যদি আমরা দেখেছি কিমোনোর কথা বলছি, যাকে কিমোনোর রেফারেন্স যখন আসলো, সেখানে কিন্তু কিমোনো বলছি, জাপানি মেয়েটির যখন কথা আসলো, সেখানে কিন্তু ও বিশ্বাস করছে, ভেতরে ভেতরে বিশ্বাস করলো না যে সে পাপী, ঠিক আছে। কিন্তু তবু এখানে কবি সেটাই বলতে চাইছেন যে এই ফ্লেমটা সেই ফ্লেম যেটা হচ্ছে আসলে মেয়েটির ভিতরে জ্বলতে জ্বলতে একদিন মেয়েটির ভেতরের যে পাপ সেটা এমনিতেই উন্মোচিত হবে। মেয়েটিও সেটা উপলব্ধি করতে পেরেছে। তো পুরোহিতের কথা আলাদা করে না শুনলেও চলবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আসল কথা এইটুকুনি সবাই ক্লিয়ার করবে, এই ফ্লেমটা হচ্ছে এমন ফ্লেম যেটা হচ্ছে আর 5টা ফ্লেমের মতো নয়, ফিজিক্যাল ওয়ার্ল্ডের ফ্লেমের মতো নয়, যেটা পুড়ে
যেগুলো পুড়িয়ে ছারখার করে দেয় সেই ফ্লেমের মতো নয়। এই ফ্লেম হচ্ছে পোড়াবে, পুড়ে তোমার ভেতরের যে কমপ্লেক্সিটি, তোমার ভেতরের যে পাপটাকে পোড়াবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছো। সোলকে এটা পুড়িয়ে দেয় এবং সোলকে পুড়িয়ে তাকে পবিত্র করে, আরো ভালো করে বললে তাকে পিউরিফাই করে, বিশুদ্ধ করে। লাস্ট টাইম যে কবি বলছেন কি দেখো, অ্যাজ ট্রাডল অন দ্য ডলফিনস মায়ার অ্যান্ড দ্য ব্লাড স্পিরিট অ্যান্ড স্পিরিট। তো ডলফিনের উপর অ্যাস্ট্রাডল অফ দ্য স্পিরিট, কিছু স্পিরিট বসেছে। ডলফিনের মায়ার অ্যান্ড দ্য ব্লাড, ডলফিনস মায়ার অ্যান্ড দ্য ব্লাড। এই মায়ার অ্যান্ড ব্লাড কথাটা বলতে বলতেই বারবার মনে হয় যেন ফিজিক্যাল ওয়ার্ল্ডের কথা বলছেন। দ্য ডলফিন কি? ডলফিন symbolizing certain thing which mediates the wall of change and the spiritual wall. The dolphin হচ্ছে সেই জিনিস যেটা মানে মাধ্যম হিসাবে কাজ করে কি স্পিরিচুয়াল ওয়াল, আর হচ্ছে তোমার আমাদের ইটার্নাল ওয়াল বা স্পিরিচুয়াল ওয়াল, আর হচ্ছে আমাদের যে পার্থিব জগৎ বা আরো ভালো করে বললে ম্যাটেরিয়ালিস্টিক ওয়াল। এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে মাধ্যম হিসাবে কাজ করে। ধরো সমুদ্রটি, মহাসমুদ্রী হচ্ছে ইটার্নাল ওয়াল, আর হচ্ছে আমাদের এই জগৎটাই, মাটিটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ওয়াল। এখন ডলফিন কখনো কখনো সমুদ্রে থাকে, কখনো কখনো আবার দেখো মাটিতেও আসে খেলা করার জন্য। তাহলে এইটা একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে এই ডলফিন সবসময় এটা সিম্বলাইজ করেন মিডিয়েট হিসেবে কাজ করে। মিডিয়েট মানে হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করে। এই যেন স্পিরিচুয়াল ওয়াল আর ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যবর্তী কোনো একটা অংশ, এবং সেখানে ওই ডলফিনে বসে আছে অনেক স্পিরিট, ঠিক আছে, আত্মা বসে আছে। দ্য স্মিথিস ব্রেক দ্য ফ্লাড, দ্য গোল্ডেন স্মিথিস অফ দ্য এম্পারার। তখন কি করছে সেই সময় ওই এম্পারার যে গোল্ডেন স্মিথিস স্বর্ণকাররা, তারা ফ্লাডকে ভেঙে দিচ্ছে। ফ্লাডকে বলতে ফ্লাড ভেঙে দিচ্ছে মানে ছবি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রসঙ্গে একটু ছবিটা কোথায় পাওয়া যাচ্ছে? ফ্লোর অর্থাৎ মার্বেলের রাজপ্রাসাদের যে ফ্লোর আছে, মেঝে আছে, সেখানে দেখা যাচ্ছে একটা ডলফিন, তার উপরে স্পিরিট যাচ্ছে, ঠিক আছে, ফ্লাডটাকে ভেঙে দিচ্ছে। ফ্লাড ভেঙে দেওয়া মানে হচ্ছে ফ্লাড মানে বন্যা, অর্থাৎ এখানে ফ্লাড মানে বন্যা নয়, সমুদ্রের যে জলোচ্ছ্বাস সেটাকে বলা হচ্ছে। আর কি? দ্য গোল্ডেন স্মিথ অফ এম্পারার, মার্বেলস অফ দ্য ডান্সিং ফ্লোর। ঠিক আছে, কবির মার্বেলের ওপর যেন একটা ডান্সিং ফ্লোর বলছে, নাচছে, যেন মনে হচ্ছে জলটা নিচে উঠেছে। ঠিক আছে, ব্রেক বিটার ফিউরিস অফ কমপ্লেক্সিটিস, এবং তৈরি করার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এটাও তাই। মানে এই যে মার্বেলের ওপর ডলফিনের ছবি, তার উপরে আত্মার বসে রয়েছে, তার মধ্যে দিয়েও যেন কোথাও স্বর্ণকার তিনি আমাদের যে পার্থিব জগতের যে সাধারণ ব্যাপার, সাধারণ যে কমপ্লেক্সিটিস বা সমস্ত বলতে পারো যে সমস্যা, প্রবলেমস, ট্রাবল, সেইগুলোকে ভেঙে দিচ্ছে মানে অর্থাৎ তুমি এই এই তার চিত্রতে বা তার কলাতে তুমি কখনো ওই কমপ্লেক্সিটি পাবে না, অর্থাৎ ইটার্নাল জগতের ভঙ্গুরতা পাবে না। মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভঙ্গুরতা পাবে না, ফ্রিজিলিটি, এই যে ফ্র্যাজাইল ব্যাপারটা পাবে না। এখানে যেটা পাবে সেটা ইটার্নাল, চিরশাশ্বত ব্যাপার। আর কি বলছে? দোজ ইমেজেস দ্যাট ইট ফ্রেশ ইমেজেস বিগেট। কবি বলছে প্রত্যেকটা ছবি থেকে যেন আর একটা ছবি বেরোচ্ছে। ওই ফ্লেম থেকে যেমন ফ্লেম বেরোচ্ছে, অগ্নিশিখা থেকে যেমন অগ্নিশিখা বেরোচ্ছে, এখান থেকে যেন ইমেজ থেকে আরো একটা ইমেজ বেরোচ্ছে, ছবি বেরোচ্ছে। দ্য ডলফিন টর্ন দ্য গং টর্মেন্টেড সি। ডলফিন সিম্বলাইজিং আমি অলরেডি বলেছি, একটা মিডিয়েট করছে স্পিরিচুয়াল ওয়াল, মাধ্যম হিসাবে কাজ করছে স্পিরিচুয়াল ওয়াল আর আমাদের ম্যাটেরিয়ালিস্টিক ওয়ালের মধ্যে দিয়ে। আর গং টর্মেন্টেড সি মানে হচ্ছে ইটার্নাল ওয়ালকে বলছে। গং মানে হচ্ছে তোমার বিশাল বড় একটা ঘন্টা টাইপের জিনিস, বড় ঘন্টা টাইপের, ঘন্টা ঠিক বলবো না, এরকম মেটালের তৈরি একটা বড় জিনিস, যার মধ্যে দিয়ে এরকম করে জোরে মারলে শব্দ তৈরি হয়, সেটাকে বলা হচ্ছে গং। তো গং প্রচন্ড জোরে শব্দ করা হয়েছে, শব্দ করার পর যেন মনে হচ্ছে সমুদ্র বেজে উঠলো, ভয়ঙ্কর ভাবে বলছে। গংকে কিন্তু অনেক সময় চার্চকেও সিম্বলাইজ করা হয়, কিন্তু এখানে যেটা বলতে চাইছে সেইটা হচ্ছে ডলফিন আর সির মধ্যে যেটা বোঝানো চাইছে, গং টর্মেন্টেড সি, এটা হচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করো। সমুদ্রকে যেন একেবারে চিরশাশ্বতকে টর্মেন্টেড করছে। টর্মেন্টেড করা মানে কি? উত্তক্ত করা, পীড়িত করা। কিন্তু এখন গং টর্মেন্টেড সি দ্য ডলফিন টন। কবি চোখে ডলফিন টন কেন? এটা এটা এই প্রসঙ্গে বললেন ডলফিনগুলোর গায়ে কেটে গেছে, ডলফিনগুলো কেটে গেছে, তো যার ফলে ডলফিনের উপর মায়ার রক্ত এবং লেগে রয়েছে, সেটা আমরা অলরেডি দেখেছি, ডলফিনস মায়ার আর ব্লাড। ঠিক আছে, কিন্তু যেহেতু এই ডলফিন সাধারণ ডলফিন নয়, তাই এই ডলফিনকে সেই টর্মেন্টেড, অর্থাৎ তার রক্ত যে মায়ার বা ব্লাড, হ্যাঁ, এগুলো কিছু করে উঠতে পারছে না। কি করে উঠতে পারছে না? অর্থাৎ তোমার হচ্ছে আর 5টা ডলফিন যদি থাকতো সমুদ্রের ফিজিক্যাল ওয়ার্ল্ডে, তাহলে হয়তো বা সেই ব্লাড বা রক্তে তার একটা সমস্যা হতো। কিন্তু এইখানে যে ডলফিনটার কথা বলা হচ্ছে, এই ডলফিনটা কিন্তু সেই ব্লাড বা রক্তকে তার কাছে খুব একটা প্রবলেম হচ্ছে না। দ্য ডলফিন টর্ন অ্যান্ড দ্য গং টর্মেন্টেড সি। শেষ পর্যন্ত কবি বলছেন কি বলছেন? লাস্টে বলছেন যে ক্লাইম্যাক্সে একটা অদ্ভুত সুন্দর কথা বলছেন, আমি একটু এই প্রসঙ্গে বলে রাখি যে
তো এখানে বাইজেন্টিয়ামের কি বলছে, দুটো জিনিসকে সিগনিফাই, যারা ডেথ উইশ আর টেরর অফ ডেথ। দ্য সি অফ লাইফ প্যাশন ইজ টর্ন বাই দ্য জয়ফুল ডলফিন। দ্য সি অফ লাইফ দ্য প্যাশন ইজ টর্ন বাই দ্য জয়ফুল ডলফিন। দ্য সি অফ লাইফ অ্যান্ড প্যাশন ইজ টর্ন বাই জয়ফুল ডলফিনস অ্যান্ড টর্মেন্টেড বাই দ্য গং অফ দ্য ডুম। তো স্টল ওয়ার্দি বলে একজন বিখ্যাত ব্যক্তি এই করে উল্লেখটা করেছেন, একজন ক্রিটিক্স। তো আমি বলি সি অফ লাইফ অ্যান্ড প্যাশন ইজ টর্ন বাই দ্য জয়ফুল ডলফিনস অ্যান্ড টর্মেন্টেড বাই দ্য গং অফ দ্য ডুম। তার মানে কি বোঝাচ্ছে কি, সি অফ লাইফ, সমুদ্রকে যদি আমরা ইটার্নাল জগতের কথা বলি, সমুদ্রকে তুলে ধরি, আর তো এই সমুদ্র ভীষণভাবে ডুম, তো গংটাই সিম্বলাইজ করছে ডেথ। ভালো করে বোঝার চেষ্টা করো, ডেথ। চার্চের সিম্বলাইজ যেমন বললাম, চার্চের সঙ্গে কানেক্টেড বললাম কিছুক্ষণ আগে। তো গং মানে কিন্তু কখনো ডুমসডের কথাও বলা হয়, খ্রিস্টিয়ানিটিতে ডুমসডের কথাও একটা বলা হচ্ছে, পৃথিবী একদিন ধ্বংস হবে। আর ডলফিন টন কেন বলা হচ্ছে, ডলফিন টন এই কারণে আমি বলছি, সেটা হচ্ছে কবি বলছেন আসলে সমুদ্র যদি মানে আমাদের জীবনটা যে প্যাশনের ওয়ার্ল্ড, এবং সেইখানে শেষ পর্যন্ত কবি বলছেন যদি প্যাশন হয়, ঠিক আছে, সেই প্যাশনটা কি হচ্ছে, টর্মেন্টেড হচ্ছে কার দ্বারা, না কিসে, জয়ফুল ডলফিনের দ্বারা। ডলফিন তো ভীষণভাবে আনন্দ, দেখো ডলফিনের ওপর রক্ত লেগে রয়েছে, ডলফিন টন্ড হয়ে গেছে, তবুও ডলফিনের মধ্যে আনন্দ রয়েই গেছে। কেন বলো তো আনন্দ রয়ে গেছে? কারণ ডলফিন, আমি আবার কিছুক্ষণ আগেও বলছিলাম, সাধারণ ডলফিন নয়, ঠিক আছে। এটা সমুদ্রের যদি আর সাধারণ হতো তাহলে তার কষ্ট হতো, কিন্তু তার কষ্ট হচ্ছে না। তো তো আশা করি বোঝাতে পারছি আমি যে সমুদ্র মানে এখানে বোঝা যাচ্ছে যে সমুদ্র মানে ইটার্নাল ওয়ার্ল্ড। আবার সমুদ্র মানে হচ্ছে জীবন, সমুদ্রের কথা বলা হয়ে থাকে। তো জীবন সমুদ্র কোথাও না কোথাও শেষ পর্যন্ত এই যেই জীবন সমুদ্র ধ্বংস হচ্ছে কার দ্বারা, বা ধ্বংস বলবো না, আমি বলবো হচ্ছে যে এই মানে তোমার হচ্ছে টর্মেন্টেড হচ্ছে ডুমসদের দ্বারা। কবি শেষ পর্যন্ত বলতে চাইছেন কোথাও না কোথাও এই শিল্পী একটা জিনিস উল্লেখ করে রেখেছেন, যে সেটা হচ্ছে কি, ইটার্নাল ওয়াল যেমন চিরকাল থেকে যাবে, চিরশাশ্বত এই ইমেজ, কিন্তু কোথাও না কোথাও চেঞ্জেবল, অর্থাৎ আমাদের যে সমুদ্র মানে বা আমাদের যে ফিজিক্যাল ওয়াল, সেটা একদিন ধ্বংস হবে। ফিজিক্যাল ওয়াল ডুমসডের দ্বারা ধ্বংস হবে, ঠিক আছে। এবং কিন্তু কিন্তু তোমার হচ্ছে ইটার্নাল যে সমুদ্র আছে, চিরশাশ্বত যে সমুদ্র আছে, সেটা কোনোদিন ধ্বংস হবে না। অর্থাৎ আরো ভালো করে বললে, এই যে ফ্লেম রয়েছে, এই যে ইমেজ রয়েছে পেভমেন্টের ওপর, ফ্লোরের ওপর, সেটা কিন্তু কোনোদিন ধ্বংস হবে না। ধ্বংস হবে কোনটা, ফিজিক্যাল ওয়ালটা, স্পিরিচুয়াল ওয়াল, বাইজেন্টিয়াম ওয়াল কিন্তু থেকেই যাবে লাস্টে। তাহলে আমরা একটা বুঝতেই পারলাম, বাইজেন্টিয়াম ইজ রিপ্রেজেন্টেটিভ পোয়েম বিটুইন ফিজিক্যাল ওয়াল অ্যান্ড ইটার্নাল ওয়াল, ঠিক আছে। ইটার্নাল ওয়ালকে, ফিজিক্যাল ওয়ালকে যেমন ডেথ, গং, এগুলো ডুম ধ্বংস করে, কিন্তু ফিজিক্যাল ওয়াল, এই ইটার্নাল যে স্পিরিচুয়াল ওয়াল, সেটাকে কিন্তু কখনো ধ্বংস করতে পারবে না। আশা করি কবিতাটা আমি বোঝাতে পারলাম। যদি বুঝতে না পারো আমি পরে আবার বোঝাবো, ঠিক আছে।